মসনদে বসেই এবার চীনের বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু করে দিল ডোনাল্ড ট্রাম্প। আসলে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর দুটো খুব খুব বড় ঘটনা ঘটে গেছে। একদিকে ট্রাম্পের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে নিমন্ত্রণ থাকা সত্ত্বেও চীনের প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট তারা কিন্তু যায়নি। পুতিন আর জিনপিং তারা কিন্তু আলাদা করে বৈঠক করছে। আর ২ নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ট্রাম্প প্রশাসন আর একটা সেকেন্ড দেরি করেনি। ফার্স্ট মিটিং যেটা করেছে সেটা ভারতের সঙ্গে। ঐতিহাসিকভাবে দেখা গেছে যেটা এরা মিটিং করে জেনারেলি মেক্সিকো, কানাডা, ন্যাটো ন্যাটো গোষ্ঠীভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে। ওইসব নয়, এসব টাইম নষ্টের সময় নেই এখন। এখন সরাসরি অ্যাকশনের টাইম, এবং সেখানে ভারত কিন্তু খুব ক্রুশিয়াল রোল প্লে করতে চলেছে। এই দেখুন, এই দেশের কিছু উচ্চশিক্ষিত ছাগল আছে না, যারা মোদি বিরোধিতা করতে গিয়ে ভুলে যায় তারা দেশ বিরোধিতা করে ফেলছে। ডিসেম্বর এন্ডে জয়শঙ্করজি আমেরিকায় উড়ে গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে তিনি একের পর এক বৈঠক করছিলেন। সেখানে কি বলা হচ্ছিল? জয়শঙ্করজি নাকি ওয়েটার, জয়শঙ্করজি নাকি ভিখারি। নরেন্দ্র মোদীকে ট্রাম্প শপথ গ্রহণ অনুষ্ঠানে নেমন্তন্ন করেনি, সেই জন্য হাতে পায়ে ধরে সেই নেমন্তন্ন পত্রটা আনতে গিয়েছিল, কিন্তু জয়শঙ্করজিকে নাকি ট্রাম্প ভাগিয়ে দিয়েছে, ভাগ ওসব হবে না, সেই জন্য গিয়েছিল। মানে এরা কোন লেভেলের ছাগল যে আমাদের দেশের বিদেশ মন্ত্রী তার সম্বন্ধে এই ধরনের কথা বলে। কাংলুরা অশিক্ষিত, পাকিস্তানিরা অশিক্ষিত, তারা বলবে ঠিক আছে, কিন্তু ভারতের মধ্যে বসে এরা কত বড় দেশ দেশ বিরোধী একবার ভেবে দেখুন। আসলে জয়শঙ্করজি ওখানে গিয়েছিলেন ডিসেম্বর এন্ডে ব্লু প্রিন্টটা ঠিক করতে। ট্রাম্প প্রশাসন আগেই খবর দিয়েছিল যে ভাই তোমরা এসো, তোমাদের সঙ্গে মিটিং করার আছে, আগামী 4টে বছর গোটা বিশ্ব যেভাবে চলবে, আমেরিকা যে নীতিতে চলবে, সেখানে ইন্ডিয়া খুব বড় ভূমিকা নিতে চলেছে। এরকম হাই প্রোফাইল মিটিং হবে, তার কোনো প্রস্তুতি থাকবে না, কিছু নয়, হঠাৎ করে যাবে, হাই হ্যালো কেমন আছে, চা খাও, এরকম করে তো হয় না। স্পেসিফিক এজেন্ডা নিয়ে সেখানে মিটিং হবে। ফলে এই হাই প্রোফাইল মিটিংগুলো আমাদের তরফ থেকে আমরা যা করার করছি, তোমাদের তরফ থেকে কি কি করবে, কি কি এক্সপেকটেশন আছে, কোন কোন বিষয়ে টাসল হতে পারে, কোন কোন বিষয়ে সহমত হতে হবে, তোমাদের কোনটা ছাড়তে হবে, আমরা কোনটা সব ব্লু প্রিন্ট রেডি করতে হবে। জয়শঙ্করজি ঠিক ওইটার জন্যই গিয়েছিলেন, এবং তার ফলে দেখুন ট্রাম্প শপথ গ্রহণ করেছে আর একটা সেকেন্ড নষ্ট করেনি, জয়শঙ্করজির সঙ্গে বসে গেছে, সেখানে কোয়াড বৈঠক হচ্ছে। এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে টুইটটা জয়শঙ্করজি করেছেন, সেখানে আমি ইয়েলো কালারে মার্ক করে দিয়েছি, দেখুন সেখানে একটা লাইন রয়েছে, এনসিওরিং আ ফ্রি, ওপেন, স্টেবল অ্যান্ড প্রসপারাস ইন্দো প্যাসিফিক রিলেশন। ইন্দো প্যাসিফিক রিলেশন কি ফ্রি ছিল না, স্টেবল ছিল না, প্রসপারাস ছিল না, ওপেন ছিল না? ছিল। ইন্দো প্যাসিফিক মানে এখানে ইন্দো নয়, ইন্দো প্যাসিফিক মানে আলটিমেট লক্ষ্য হচ্ছে চায়না। চাইনার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গাটার জন্যই সমস্ত ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে আছে। ভারতের জন্য হয়ে আছে, আমেরিকার জন্যও হয়ে আছে। আর এই জায়গাটা হবে বুঝেই কিন্তু জিনপিং তাড়াতাড়ি পুতিনের সঙ্গে বৈঠক করছে। এবার এখানে একটা মজার ব্যাপার, মজার ইকুয়েশন আছে, সেটা হচ্ছে এই রাশিয়া কিন্তু ভারতের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব। পুতিনও খুব ভালো করে জানে ভারতের মার্কেট, ভারত যেভাবে এই যুদ্ধের পরিস্থিতিতেও শত চাপের মাঝখানেও তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের প্রোডাক্ট নিয়েছে এবং তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করছে, ভারতকে তারা কোনো রকম কোনো কিছুতে ঘাটাবে না। ফলে চীন যদি এখানে আগ্রাসন দেখায়, আমেরিকার বন্ধু বলে যদি কোনো রকম কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করে, রাশিয়া কিন্তু সাইড হয়ে যাবে। এবার এখানে যদি রাশিয়া চীন হাত মিলিয়ে ফেলে, সেক্ষেত্রে আমেরিকার দুটো দেশকে একসঙ্গে ট্যাকল করা সেটা কিন্তু মুশকিল আছে। দু দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ আছে, কিন্তু সেখানে দুজন একসঙ্গে যখন হাত মিলিয়ে আমেরিকার এগেনস্টে যাবে, প্রবলেম হবে। আমেরিকা কি করবে? ভারত যেহেতু বন্ধু, ভারতের মধ্যস্থতা করে রাশিয়াকে বলে তোমরা দূরে থাকো, তোমাদের সঙ্গে কোনো ওয়ার নেই, তোমাদের সঙ্গে কোনো ঝামেলা নেই, আমরা সহাবস্থানে কিভাবে আসতে পারি, পারস্পরিক আলোচনা কিভাবে করতে পারি, আমরা দরজা ওপেন করব। তোমরা করবে কি করবে না পরের ব্যাপারে, আমরা কিন্তু দরজা ওপেন করব। কিন্তু তোমরা চীনের সঙ্গে হাতটা মিলিও না, রাশিয়াকে সাইড করে দেবে। সেখানে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আর এই জায়গায় চীন কিন্তু এবার একা পড়ে যাবে। এবার এইখানে চীনকে যখন ঠান্ডা করতে হবে, তখন রাশিয়া বড় শক্তি, তারা সাইড হতে পারে, তারা চীনের বিপক্ষে যাবে না। একমাত্র জায়গা হচ্ছে ভারত। ফলে নিজেদের স্বার্থে আমেরিকা কিন্তু ভারতকে শুধু সহায়তা করা নয়, শুধু বন্ধু থাকা নয়, বিশাল বড় শক্তিশালী করার দিকে এগোবে। এবং সেটাই অ্যাকচুয়ালি কিন্তু আহ, যে ডেভেলপমেন্টটা সেটাই কিন্তু এই মিটিং এ হয়েছে। এবং যে অ্যাকশনের কথা বলছিলাম, সেটা দেখুন যে ট্রাম্প কিন্তু সময় নষ্ট করতে চায় না, ওই জো বাইডেনের মতো হাই হ্যালো মিটিং, প্রেস কনফারেন্স, কেমন হলো, কিভাবে ভোটে জিতলে, ওইসব পরে হবে। আমেরিকা ফার্স্ট, এই নীতিতে অবভিয়াসলি চলবে, কিন্তু সেই আমেরিকাকে ফার্স্ট করতে গেলে কারা কারা ইম্পর্টেন্ট, কারা বন্ধু, কাদের বন্ধুত্ব করলে সেই শক্তিশালী জায়গাটা হবে, সেই সমস্ত কিছু করার জায়গা আছে। আর এই জায়গাতে দিয়ে ফার্স্ট ঝটকা চীনকে দিয়ে দিয়েছে ট্রাম্প। কি না, 10% কর কিন্তু লাগু করে দিয়েছে ফার্স্ট
ফেব্রুয়ারি থেকে এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। যা চাইনিজ প্রোডাক্ট আমেরিকায় যাবে সেখানে 10% ট্যাক্স কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এটা কিসের জন্য সেটারও অফিসিয়াল স্টেটমেন্ট রয়েছে। আমেরিকায় যে মাদক পাচার হচ্ছে সেই জায়গাটা যদি তোমরা বন্ধ না করো, তোমাদের কিন্তু আরো ট্যারিফ বাড়াবো আমরা। এটা একটা তোমাকে ওয়ার্নিং দিলাম বলতে পারো। মানে চীনকে বেসিক্যালি শেষ সুযোগ ছেড়ে দিল এটা ট্রাম্প, যে ভাই তোমাদের সুযোগ দিচ্ছি, তোমরা শুধরে যাও। এরপর যদি তোমরা না করো, আরো করার দাওয়াই কিন্তু অপেক্ষা করছে। আর চীন কিন্তু এই ড্রাগ সেগমেন্টটা সামলাতে পারবে না, তারা থামাতে পারবে না। যদি হয়, তাদের অর্থনীতি, তাদের যে যুদ্ধনীতি, তাদের দেশের আভ্যন্তরীণ ব্যবস্থা পুরোটা ভেঙে পড়বে। আসলে যেটা প্রবলেমটা হয়েছে, চীনে খুব কম পয়সার লেবার পাওয়া যায়। মানে চীনও তো একটা গরিব কান্ট্রি ছিল, তাদের জিডিপির অনেক হেরফের করে, কিন্তু আলটিমেটলি সেই জায়গাটা আছে। ফলে আমেরিকা যখন একটা সময় টেকনোলজি এবং ইন্ডাস্ট্রি এখানে অনেক এগিয়ে যাচ্ছে, আমেরিকাতে কিন্তু এই চিপ লেবারটা পাওয়া যাচ্ছে না। ফলে তারা কি করেছিল, এই চীনের মার্কেটটা, চীনেরও আমাদের মতোই ভালোই বুদ্ধি টুদ্ধি আছে, তারা কি করছিল, একদিকে টেকনোলজি সাপ্লাই করছিল, একদিকে ইন্ডাস্ট্রি সাপ্লাই করছিল। একটা সময় দেখুন, যত বড় বড় গাড়ির কারখানা সব কিন্তু আমেরিকান ছিল, সব পরবর্তীকালে ধীরে 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 চায়নায় শিফট হয়ে গেল সব সেগমেন্টে। এবার এই যে টেকনোলজি আর ইন্ডাস্ট্রি দুটোকেই চীনে সাপ্লাই করেছে, এরা বুঝতে পারেনি, আমেরিকা বুঝতে পারেনি যে চীন তার উপর আবার মাস্টারি করবে, খোদার উপর খোদগিরি করবে, নিজেদের টেকনোলজি নিয়ে সেটাকে আরো ডেভেলপ করবে, করে আমেরিকার মার্কেটটাকে খেয়ে নেবে। আর এই করতে গিয়ে, চীনকে সহায়তা করতে গিয়ে একটা তারা ভয়ঙ্কর রকমের শত্রু দেশ এখানে তৈরি করে ফেলেছে, যাদের আলটিমেট টার্গেট এখন হয়ে গেছে আমেরিকার অর্থনীতিটাকে ভেঙে চুরমার করে দেওয়া। আর এই জায়গাতে কি, চীনকে যদি শায়েস্তা না করে আমেরিকা স্ট্র্যাটেজিগতভাবে, তারা কিন্তু একটা সময় কোলাপস করে যাবে, তাদের জব স্কোপ কমে যাবে, তাদের অর্থনীতি ভঙ্গুর হয়ে যাবে। এবং সব থেকে বড় কথা, আমেরিকার যে এই অর্থনীতিটা টিকে আছে সেটা কিন্তু ডলারের উপর। এই ডলার সব জায়গায় যে ইউজ হচ্ছে, দেখুন ডোনাল্ড ট্রাম্প এসেই কিন্তু বলে দিয়েছে যে ডলার আমরা ডি ডলারাইজেশন এটা করতে দেবো না। চীন থাকলে কিন্তু এই জায়গাটাই হবে। এবার ভারত স্ট্রং হলে ভারত চীনের মতো হবে না, না। ভারতের সঙ্গে যে দীর্ঘদিনের সম্পর্ক এবং ভারতের সঙ্গে অন্য দেশের যে সম্পর্ক, সেটা কিন্তু ইভ্যালুয়েট করা হয়ে গেছে। ভারত কিন্তু কোনো সময় আগ্রাসী নীতিতে বিশ্বাস করে না। আমার যেটুকুনি আছে আমাকে ছেড়ে দাও, আমি তাতেই খুশি, আমার অন্য কিছু নেওয়ার কোনো দরকার নেই। ফলে সেই জায়গা থেকে চীনের উপর আস্থাটা হচ্ছে এবং নিজেদেরকে রক্ষা করতে চীনকে টাইট দিচ্ছে, এবং সেই জায়গায় ভারত কিন্তু স্ট্র্যাটেজিক পার্টনার হয়ে যাচ্ছে। এবার চীন এত কিছু দেখার পর তারা তো সামলে যেতে পারে, ভাই অনেক হয়েছে, ঠিক আছে, আমেরিকার সঙ্গে টাসেলে যাবো না, ট্রাম্প যখন সরাসরি এরকম ট্যাক্স ট্যারিফ বাড়াচ্ছে, আগামী দিনে বাড়াবে, আমাদের অর্থনীতি ঝামেলা হবে। কিন্তু চীনের সেটা করার মতো জায়গা নেই। ধুঁকছে চীনের নির্মাণ শিল্প, অবিশ্বাস্য জিডিপিতেও ঢাকা যাচ্ছে না, বেহাল দশা। আসলে চীনের এখন নিজের যে অবস্থা, তাতে আমেরিকার অর্থনীতি যদি তারা ভাঙতে না পারে, তাহলে তারা বিদেশি বিনিয়োগ আনতে পারবে না। আর বিদেশি বিনিয়োগ যদি তারা আনতে না পারে, তাদের যে এখন বর্তমান হাড়ির হাল অবস্থা হয়েছে, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে পারবে না। বাইরে থেকে বেশ ঝকমকে চকমকে লাগছে, কিন্তু ভেতরটা পুরো থোপড়া খাকলা হয়ে যাচ্ছে চীনের। সেই ছবি কিন্তু উঠে আসছে বিভিন্ন রিপোর্টে। চীনের অর্থনীতি এমনিতে হচ্ছে 18.27 লাখ ক্রোড় ডলারের, এবং বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। কিন্তু যেটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে, চীনের এই অর্থনীতির একটা বড় ভিত্তি হচ্ছে রিয়েল এস্টেট বা নির্মাণ শিল্প। আর এটা প্রায় 22 থেকে 31% ওই ক্ষেত্র থেকেই কিন্তু চীন ডেভেলপ করে। কিন্তু চীনের এখন ভেতরের ছবি যেগুলো আসছে সোশ্যাল মিডিয়ার যুগে, সবটা চীন আর লুকিয়ে রাখতে পারছে না। তারা বিভিন্ন শহর তৈরি করছে, সেখানে ফ্ল্যাট তৈরি হয়ে পড়ে আছে, কেউ কেনার লোক নেই, পুরোপুরি সেক্টরটা কোলাপস করে গেছে। এবার আবার অর্থনীতির একটা জায়গা যেখানে 22 থেকে 31% আয় হয়, সেই সেগমেন্টটা যদি পুরোপুরি কোলাপস করে যায়, অর্থনীতির ওভারঅল কি হাল হবে? সেই জায়গাটাই প্রবলেম হয়ে গেছে। এবার এই যে অর্থনীতি স্লথ হয়ে গেছে, ফলে চীনের মানুষের হাতে পয়সা কমছে, যারা সাধারণ মধ্যবিত্ত মানুষ, যারা মূল চালিকা শক্তি অর্থনীতির, যারা ক্রয় করে বলে সমস্ত কিছু চলে, সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ফলে এখানে যারা বড় বড় ইনভেস্টর আছে, তারা নিজেদের ব্যবসা গোটাতে শুরু করে দিয়েছে, তারা চীন থেকে ভেগে যাচ্ছে। ফলে চীনের অর্থনীতি আরো প্রবলেমে পড়ে যাচ্ছে। আর সব থেকে মজার যে জায়গাটা হচ্ছে, চীনের যখন নিজস্ব সংস্থাগুলো আছে, তাদের কাছে তো একটা বড় স্কোপ হচ্ছে যে বাইরের কোম্পানিগুলো চলে যাচ্ছে না, তাদের অবস্থাও এখন এত খারাপ হয়ে গেছে যে তারা চীনের মধ্যে বিজনেস করতে চাইছে না। বরং তারা দেখছে চীনের বাইরে অন্য জায়গায় গিয়ে বিজনেস করলে সেখানে ইজ অফ বিজনেসও রয়েছে, প্লাস সেখান থেকে প্রফিট অনেক বেশি হচ্ছে, তারাও পাত্তারি গোটাচ্ছে। তাহলে চীনের ভেতরে যদি বিজনেস করার মতো স্কোপই কেউ না থাকে, কেউ যদি ব্যবসায়ী না থাকে, আলটিমেটলি চীনের অর্থনীতিটা ঘুরে দাঁড়াবে কি করে? এই অবস্থায় এই যে 10% ট্যাক্স ডোনাল্ড ট্রাম্প বসিয়ে দিয়েছে, সেটা মরার উপর খাড়ার ঘা হয়ে গেছে। ফলে চীন কিন্তু এখন আগ্রাসী নীতিতে আবার ফেরত যেতে চাইছে। এবং এই জায়গায় একটা মজার ডেভেলপমেন্ট হয়েছে কি, চীনের মুখোশে হ্যাচকা টান, এলএসসিতে দাঁড়িয়ে আছে 1.2 লাখ লাল ফৌজ, দিল্লিকে সতর্ক করলো কে? না, আমেরিকা। কি ঘটনাটা ঘটেছে? আসলে চীন যেটা করছে,
যে অর্থনীতি খারাপ হচ্ছে, ব্যবসা গুটিয়ে যাচ্ছে, আমেরিকা চাপ দিচ্ছে, তাহলে তাহলে এই জায়গায় দেশের মানুষ খেপবে। তাহলে তাদেরকে ভুলিয়ে রাখার একটা বড় অস্ত্র হচ্ছে যুদ্ধজিগির। দেখো আমরা নতুন জায়গায় যুদ্ধ করছি, এদের মানুষ কিছু ভুলে থাকবে, সেটা নিয়ে কিছুটা চর্চা হবে। এবং সব থেকে বড় কথা, যেহেতু নিজেদের ইনকামের স্কোপ কমে যাচ্ছে, তাহলে নতুন জায়গা যদি দখল করি, সেইখান থেকে কিন্তু নতুন আয়ের দরজা খুলতে পারে। কিন্তু প্রবলেমটা হচ্ছে, ভারতে এরকম করে দাঁড়িয়ে তুমি থ্রেট করছো, এই ভারত কিন্তু আর সেই 1962-র ভারত নয়। আসবে, মারবে, চলে যাবে, আর ভারত কোনো শক্তি ইউজ করবে না। ভারত পাল্টা যে জবাব দেওয়ার দেবে। কিন্তু একটা জিনিস, মজার জিনিস দেখুন, দিল্লিকে সতর্ক করলো আমেরিকা। এই রিপোর্ট আমেরিকা কালেক্ট করছে, পেন্টাগন কালেক্ট করছে, এবং তারা ভারতকে পাঠাচ্ছে। শুধুমাত্র তাই নয়, চীনের ওই লাল সেনা সেখানে কি কি হাতিয়ার জমা করেছে তারও বিস্তারিত রিপোর্ট ভারতবর্ষকে পাঠিয়ে দিয়েছে। এবার এই রিপোর্ট ভারতের হাতে চলে আসার ফলে, এই যে কিছুদিন আগে অজিত ডোভাল গিয়েছিল এবং চীন বলছিল যে না, আমরা এবার বন্ধুত্ব করতে চাই, পুরনো সবকিছু ভুলে যেতে চাই, সেটা তো একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবং রাশিয়া ভারতের পাশে আছে, আমেরিকা ভারতের পাশে থাকছে, ইসরায়েল ভারতের পাশে থাকছে, জাপান অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে বন্ধুত্ব করছে। চীন কিন্তু একঘরে হয়ে যাচ্ছে। যুদ্ধ করলে এরা হয়তো যুদ্ধে সরাসরি আসবে না, কিন্তু পিছন থেকে যা সাপোর্ট দেওয়ার দিয়ে দেবে, ভারতকে এরা ধ্বংস হতে দেবে না। চীন এই জায়গাটা বুঝে যাচ্ছে। আর এই জায়গাটা বুঝে কি চীন এই প্রতিক্রিয়া যখন পেন্টাগন দিচ্ছে, তখন চীন পাল্টা কি প্রতিক্রিয়া দিচ্ছে দেখুন। বলছে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক যে ভালো হয়েছে তা যুক্তরাষ্ট্রের সহ্য হচ্ছে না, আর তাই উস্কানি দিতে এই ধরনের ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। আপনার কাছে দুটো অপশন রেখে দিচ্ছি, একটা চাইনিজ রিপোর্ট, একটা ইউএস রিপোর্ট। আপনি কোনটাকে বিশ্বাস করবেন? ভারতবর্ষ কোনটাকে বিশ্বাস করবে? অতীতের সম্পর্ক থেকে জো বাইডেন এপিসোড বাদ দিয়ে দিন, এটা ডোনাল্ড ট্রাম্পের এপিসোড শুরু হয়েছে। অবভিয়াসলি ইউএস রিপোর্ট। কেউ চাইনিজ রিপোর্ট বিশ্বাস করে না। কিন্তু চীন যে ভয় পাচ্ছে, এই চোখ রাঙাবো, ভারতে ঢুকবো আর ভারত দখল করে নেবো, ওই জিনিস আর হবে না। এখানে হতে গেলে অনেক ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। আর বলছি, ইউএস স্ট্র্যাটেজিগত ভাবে ভারতকে কিন্তু সাপোর্ট করে দেবে, এবং অন্যান্য দেশও পিছন থেকে সাপোর্ট করে দেবে। তারা সামনে আসবে না, কিন্তু আসল যা মার মারার সেটা মোদির ভারত করে দেখিয়ে দেবে। আর এখানে চীনের ভয় পাওয়ার আরেকটা বড় কারণ হয়ে গেছে, সেটা হচ্ছে সিরিয়ায় বসে ড্রাগন বধের নীল নকশা, উইঘুর ক্ষত ধ্বংস করবে চীনা সাম্রাজ্য। একটা নতুন থ্রেট চীনের জন্য তৈরি হয়ে গেছে। কি, সিরিয়াতে সাম্প্রতিককালে সরকার বদল হয়েছে, ওই হাসিনা স্টাইলি দেশ ফেস পাল্টে দিয়ে সবকিছু হয়েছে, আপনারা জানেন। সেখানে যে সশস্ত্র গোষ্ঠীটা রয়েছে, তুর্কিস্তান ইসলামিক পার্টি বা টিআইপি, তারা বলছে যে এবার চীনকে আমরা দেখে নেব। এইবার সিরিয়া আর চীনের মধ্যে হাজার হাজার মাইলের ডিফারেন্স, মাঝখানে একাধিক দেশ রয়েছে। তাহলে সিরিয়া হঠাৎ করে খেপে গেছে কেন? তার কারণ হচ্ছে উইঘুর মুসলমান। এই যে উইঘুর মুসলমানরা রয়েছে, চীনের একটা অংশে এরা থাকে, এদের উপর এই যে শি জিনপিং সরকার পাশবিক অত্যাচার করছে। এবং এই যে তুর্কিস্তান ইসলামিক পার্টি বা টিআইপি যেটা রয়েছে, তাদের যে যে বাহিনী রয়েছে, তাদের যে নেতৃত্ব রয়েছে, সেটা সবাই হচ্ছে এই উইঘুর মুসলিম। এবার উইঘুর মুসলিম ভাই ভাই, আমাদের ভাইকে তোমরা মারছো, ভাই তোমাদের ছাড়বো না। এবার এই জায়গাটায় সিরিয়া থেকে চীন এতখানি ডিস্টেন্স, মাঝখানে এতগুলো দেশ, কি করে কি হবে, প্রবলেম হবে, এ তো ফাঁকা আওয়াজও হতে পারে, এমনটা মনে হতেই পারে। কিন্তু যারা প্রতিরক্ষা বিশেষজ্ঞ, চীন বিশেষজ্ঞ, তারা বলছে এটাকে উড়িয়ে দেওয়া যাবে না। কেননা উইঘুর মুসলমান তো, এরা এই চীনের ভিতর ঢুকে আত্মঘাতী হামলার একটা ভয়ঙ্কর রকম জিনিস করতে পারে। আর সেইটা যদি হয়, মানে চীনের ভেতরে যদি আত্মঘাতী হামলা হয়ে যায়, চীন ফৌজ কিন্তু সেটা সামাল দিতে পারবে না। কেন? কেননা চীনের যে এই ফৌজ রয়েছে, এর মধ্যে ব্যাপক নাকি দুর্নীতি ঢুকে গেছে, প্রত্যেকটা সেগমেন্টে দুর্নীতি ঢুকে গেছে। লাস্ট দুজন যে প্রতিরক্ষা মন্ত্রী ছিল, দুজনকেই চীনা কমিউনিস্ট পার্টি নিজেদের পার্টি থেকে তাড়িয়ে দিয়েছে। মানে মন্ত্রিত্ব পদত্যাগ পদত্যাগ সেসব তো হয়ে গেছে, নিজেদের পার্টি থেকে তাড়িয়ে দিয়েছে, কেননা তারা দুর্নীতিবাজ ছিল। এই এদের হাত ধরে পুরো সেগমেন্টটা দুর্নীতিতে ভরে গেছে। সেখানে কিন্তু ভেতরে অনেকগুলো পকেট তৈরি হয়ে গেছে। আর তার মাঝখানে এই আত্মঘাতী যদি হামলা হয়, এবার সব থেকে মজার যে ব্যাপার হচ্ছে, বলছে এই টিআইপি যদি সত্যি সত্যি এই ধরনের আত্মঘাতী হামলার চেষ্টা করে, তাহলে তাদেরকে যাবতীয় সাহায্য করবে আমেরিকা। আমেরিকা পিছন থেকে খেলবে, কেননা তারা ভাঙতে চায় চীনকে। চীন যেভাবে আগ্রাসী নীতি নিচ্ছে, তাদের অর্থনীতিকে হানা দেওয়ার চেষ্টা করছে, সেটা যদি হয়, আমেরিকার অর্থনীতি যদি একবার ভেঙে পড়ে, খুব মুশকিল হয়ে যাবে। সেই জায়গায় যে এদের যে গুপ্তচর সংস্থা আছে সিআইএ, তারা হাতিয়ার, টাকা, সমস্ত কিছু সিরিয়ার এই গোষ্ঠী থেকে দিয়ে দেবে। আর সব থেকে মজার ব্যাপার, দুয়ে দুয়ে চার যেটা করছে, সিরিয়ায় এই যে পালাবদল হয়েছে, এটার পিছনে ইসরায়েলের হাত আছে। ইসরায়েল চাইছিল বলেই সিরিয়াতে এই চেঞ্জটা হচ্ছে, কেননা ওই ইরানের যে সাপ্লাই লাইনটা আছে, ওটাকে কাটতে হতো। সেই জন্য সিরিয়া এই বদলটা করেছে। ফলে এই যে সিরিয়াতে তুর্কিস্তান ইসলামিক পার্টি টিআইপি ক্ষমতায় এসছে, এরা ইসরায়েলের কনফিডেন্সে আছে। ইসরায়েল আবার কে?
একদিকে আমেরিকার বন্ধু, একদিকে ভারতের বন্ধু। তাহলে বুঝতে পারছেন গেমটা কোথায় হচ্ছে। চীন এই জায়গাটাতেই ফেঁসে গেছে, এবং ফেঁসে গিয়ে সেই জন্য বলছে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে, সেটা ইউএস সহ্য করতে পারছে না, সেই জন্য উস্কানি দিতে এইসব কথা বলছে। তাহলে তোমাদের ভেতরের রিপোর্ট পাবলিশ করো, পারছে না। আসলে চীন এখন ওই এগোলে সর্বনাশ পিছলে নির্বংশের মতো জায়গা, যদি পিছিয়ে থাকে তাদের অর্থনীতি কোলাপস করছে, তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে, বাইরের সংস্থা ছেড়ে দিয়ে নিজেদের দেশের লোকই সেখানে আর ব্যবসা করতে যায়, সেটা পালাচ্ছে। যে সেগমেন্ট থেকে 22 থেকে 31% আয় আসতো, সেই রিয়েল এস্টেট সেগমেন্ট ভেঙে পড়ছে। ফলে মিড ক্যাম্প কোম্পানি, স্মল ক্যাম্প কোম্পানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, মানুষের হাতে টাকা নেই, দেশের মধ্যে এই অবস্থা। আর এগোলে যে আগ্রাসন দেখাবে, আশেপাশে শুধু অন্য কোনো দেশ নেই যাদেরকে খেতে পারে, একমাত্র ভারতবর্ষ আছে, যেখানে অ্যাটাক করে ওরা পয়সাটা তুলতে পারে। কিন্তু সেখানে আসতে গেলে চারিদিকে যে ইকুয়েশন আছে, বন্ধু হিসেবে কাউকে পাবে না। একমাত্র বন্ধু হতে পারতো নর্থ কোরিয়া, কিন্তু সেই নর্থ কোরিয়ার সঙ্গে আবার ইন্ডিয়ার এখন ডেভেলপ হয়ে গেছে। নর্থ কোরিয়াতে এম্বাসি খুলে দিয়েছে মোদি, ফলে সেখান থেকেও খুব একটা সাপোর্ট পাবে না। রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করতে গেছে, রাশিয়া ভারতের প্রশ্নে চুপ করে থাকবে, সাইলেন্ট হয়ে যাবে, একদম নিউট্রাল হয়ে যাবে। আমেরিকা, ইসরায়েল ভারতকে সাপোর্ট করবে, ওদিক থেকে জাপান, অস্ট্রেলিয়া পিছন থেকে ভারতকে সাপোর্ট করবে, ফ্রান্স ভারতকে সাপোর্ট করবে। চীন কিন্তু একঘরে হয়ে যাচ্ছে। ফলে মাইনাস চীন নীতি ট্রাম্প যে নিয়েছে, এবং সেখানে ভারত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে। এবং এই ডিসিশনটা কিন্তু ফার্স্টেই নেয়নি, এই 10% ট্যারিফ হটানোটা প্রথমে করেনি, জয়শঙ্করের সঙ্গে মিটিং হয়েছে তারপর এটা করেছে। অর্থাৎ এই মিটিংটায় ট্রাম্পও দেখে নিতে চাইছিল যে ভারতের উপর যে ভরসা করব, ভারত সেটাকে ক্যারি করতে পারবে, তো সেই কনফিডেন্সটা কিন্তু জয়শঙ্কর যে দিয়েছে। পুরো রিপোর্ট, ডিটেল রিপোর্ট হয়েছে, ডিটেল আলোচনা হয়েছে। তারপরে যখন বুঝে গেছে যে হ্যাঁ, ভারত কিন্তু এবার অন্য ভারত, এটা পাঙ্গা নেওয়ার মতো জায়গায় আছে, তখনই কিন্তু চীনের বিরুদ্ধে এই ট্রেড ওয়ার যেটা, সেটা কিন্তু শুরু করে দিয়েছে। এবং এর ফলে আগামী দিনে চীনকে কিন্তু আরো ভুগতে হবে। আর মাইনাস চীন নীতি নিয়ে ভারতকেই কিন্তু আরো শক্তিশালী করবে ট্রাম্প। কি বলবেন ওয়ার্ল্ড পলিটিক্সের এই চেঞ্জ নিয়ে এবং চীনের এই কার্যত একঘরে হয়ে যাওয়া নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।